নীল চিরকুট, লেখনীতে নৌসিন আহমেদ, রোদেলা। অন্তিম পর্ব। ভরা বর্ষা, আকাশ ছেয়ে গেছে কালো মেঘে। পাহাড়ি গর্জনে ভয়াবহ ঝুম বৃষ্টি। সরু আঁকাবাঁকা রাস্তার পাশ বয়ে ছুটে চলেছে যেন পবিত্র এক রূপসী পাহাড়ের অঙ্গ। সেই সরু পিছাড়া রাস্তায় হেঁটে চলেছে মধ্যবয়স্ক এক উপজাতি, মাথায় কালো ছাতা। দূর থেকে দেখলে ছাতাটা দেখে যেন মনে হয় অন্ধকার মেঘের রাজ্য। ভীষণ পাহাড়ি চেরা জঙ্গল, পাহাড়ের চূড়ান্তায় যেন ছিমছিমে বাড়ি। কাঠের ঘরগুলো দেখতেও যেন অসাধারণ। ভেজা অদ্ভুত সুরালা শব্দ বৃষ্টির তালে ভেসে আসছে যেন। বাহাদুর ভেতরে দরজার দিকে গিয়ে দাঁড়ালো। আজ এই বৃষ্টি দেখে মনে পড়ল তোমায়। অশ্রু ভরা দুটি চোখে তুমি ব্যথার কাজল রেখে লুকিয়েছিলে ওই মুখে। গানটি হঠাৎ থেমে গেল। জানার পাশে বসে থাকা নাদিম ঘাড় ঘুরিয়ে তাকালো। ঠোঁটে হাসি নিয়ে বলল, কি অবস্থা বাহাদুর? ভিজে গিয়েছিস দেখছি। বৃষ্টি সরলেই তো আসতে পারতে। বাহাদুর কাচুমাচু হয়ে নিজের দিকে তাকালো। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে বৃষ্টি ভিজে ভয়ঙ্কর অপরাধ করে ফেলেছে সে। বেশ করে চিনি দিয়ে চা বানিয়ে ফেলো তো বাহাদুর, ফটফট বানাবে। পারবে না? বাহাদুর মাথা নাড়ে, তারপর গিয়ে বলে, ঘরে তো দুধ নেই বাবু। দুধ না থাকলে রং চা বানাবে। চিনি একটু বেশি দিবে। দুধ থাকতে হবে বলে বাধ্যকতা নেই। বাহাদুর মাথা নাড়ে, তবু সরে না। গভীর কণ্ঠে বলে, নাদিম কিছু বলবে বাহাদুর? বাহাদুর মাথা নাড়ল। নাদিম গিটারের পাশে রেখে সোজা হয়ে বসে পড়ল। বলে ফেলো তো নামে চিঠি ইমোজি। নাদিম জবাব দিল না, না দিয়ে চেয়ে রইল। বাহাদুর নাদিমের বছর বাঁধা ভৃত্য। রান্নাবান্না থেকে শুরু করে ঘরঘাট সকল কাজ সেই করে। পরিশ্রমেও দেয় অসাধারণ স্পৃহা। কিন্তু সমস্যা হলো বাহাদুর খুব একটা বাংলা বলতে পারে না। নাদিমের ধারণা বাহাদুর বাংলা ইচ্ছে করে বলতে পারে না। বাংলা বোঝা সত্য, বাংলা বলতে পারাটা বিশ্বাসযোগ্য না। নাদিম কয়েক সেকেন্ড চুপ থেকে নিষ্প্রিয় কণ্ঠে বলে, আমার নামে চিঠি? আমার একে চিঠি পাঠাইবে। বাহাদুর, তোমার কথা ভুল হচ্ছে। চিঠি অবশ্যই আমার নামে নয়। বাহাদুর কিছু বলার আগে গিটার তুলে নিল নাদিম। গিটারের দিকে চেয়ে ভুরু কুচকে বলল, বাংলা কথা বলো বাহাদুর, আমি অধিকাংশ শব্দ বুঝি না। বাহাদুর এবার বাংলায় বলল, ভাঙ্গা বাংলা আর নির্দিষ্ট কিছু মিশ্রিত। চিঠিতে নাদিমের নাম লেখা আছে। সিভিল সার্জন অফিসে এসেছিল। বড়বাবু থেকে কেউ একজন থানাসি পাঠিয়েছে। বাহাদুর সেই চিঠি নিয়ে শহরে গিয়েছিল আজ। নাদিমের কপাল কুঁচকে এলো। উদ্বিগ্ন চোখে চেয়ে বলল, চিঠি কোথায়? বাহাদুর ফতুয়ার পকেট থেকে পলিথিন কাগজ মোড়ানো খামটি বের করে নাদিমের দিকে এগিয়ে দেয়। হিবে হি বাবুর রানিম বাবু। কথাটি বলল সে নিজস্ব ভাষায়। নাদিম চিঠির দিকে চেয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, কিছু রান্নাবান্না করতে হবে না, দুটো ডিম ভেজে ফেলো, তাতে হবে। ঘরটা বড়া নাই বাবু। নাদিম বিরক্ত চোখে চাইল। ডিম না থাকলে যা আছে তাই রান্না করো, আমার মেজাজ ভালো নেই, আমাকে বিরক্ত করবে না। সহচর বাহাদুর ভীতমুখে মাথা নাড়ে। বাহাদুর চলে যেতে চিঠিটা হাতে নিল নাদিম। দীর্ঘশ্বাস ফেলে ক্ষীণ চোখে ভুরু কুচকে তাকালো। খামের গায়ে পেরকের নাম ঠিকানা নেই, তবু ঢাকা থেকে এসেছে। নাদিম খামের উল্টো দিক দেখল। চিঠিটা যে পাঠিয়েছে সে নিশ্চয়ই খুব বুদ্ধিমান, নয়তো নাজিমকে খুঁজে পাওয়ার কথা না। নাদিম নিজে থেকে গা ঢাকে রাখার চেষ্টা করেছে, তেমনি সবাইকে রেখেছে ধোয়া ছোঁয়ার বাইরে। ঢাকা শহরের একঘেয়ে অসহ্যতা বলতেই তার গন্তব্যহীন রাতের ট্রেনে উঠে পড়েছিল নাদিম। সেই ট্রেনে এসে পৌঁছালো রাজশাহী। প্রথম 2-3 মাস রাজশাহী আনাচে কানাচে ঘুরে বেড়ালো নাদিম। তারপর ঢাকা থেকে কাগজপত্র জোগাড় করে মাস্টারটা শেষ করলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয় অসহ্য ঠেকতে পিছুটান ছুটল চট্টগ্রামের সিভিল সার্জন অফিসে হেলথ প্রোগ্রাম প্রজেক্টে স্থায়ী সাইকোলজিক্যাল কাউন্সিল হিসেবে কর্মরত সে। 2 বছর ধরে বাঁধা চাকরি। এরপর আবারও অন্য কোনো শহরে গা ভাসানো তারা। নাদিমের মতো উড়ো পাখির জন্য এ এক অসাধারণ কাজ। নাদিম কৌতূহল নিয়ে খাম খুলল। খামের ভেতর নীল চিরকুটে রাখা খামটা বেরিয়ে আসতে চট করে বুঝে ফেলল এটা অবশ্যই আরফানের কাজ। নম্রতা অত বুদ্ধিমতী নয়, কিন্তু আরফান হঠাৎ তাকে চিঠি পাঠাবে কেন? হাজার প্রশ্ন নীলখাম ছুড়ে। আজ এই বৃষ্টি কান্না দেখে মনে পড়ল তোমায় অশ্রুভেরা চোখে। গানটি যেন দূর থেকে এগোলো আবার। গিটার থেমে গেল আবারও নাদিম হঠাৎ উপলব্ধি করলো এই সুন্দর পাহাড়ি বৃষ্টি
জীবনমুক্ত, বুক ভার লাগছে, হাত পা কাঁপছে, গলা শুকিয়ে আছে। নাদিম গিটার নামিয়ে রেখে বিছানায় গা এলিয়ে দিল। ভরাট কণ্ঠে বাহাদুরকে ডাকলো। বাহাদুর ভীত চোখে দরজার দিকে উকি দিতে ইশারা করে ভেতরে রাখে নাদিম। চেয়ার টেনে বসতে বলল, তোমার ছেলে মেয়ে কজন বাহাদুর? অস্থির চঞ্চল প্রশ্ন। নাদিম জানে বাহাদুরের 2 মেয়ে, 1 ছেলে। অজানা প্রশ্ন তো নয়, তারপরও কেন জিজ্ঞেস করছে? তবু জিজ্ঞেস করতে তো মানা নেই। করুক, মার দিবে নাকি? মার দেব আর দিব পো। নাদিম বুক ভরে শ্বাস নিয়ে মৃদু কণ্ঠে বলল, তোমার ভাষায় বন্ধুদের কি বলে বাহাদুর? সোমা জোশী বাবু। নাদিম হাসলো। জানালার বাইরে বৃষ্টি দেখতে বিড়বিড়িয়ে বলল, সোমা জোশী বা সুন্দর তো। একটু থেমে আবারও বলল, আমাকে ঢাকা যেতে হবে বাহাদুর, কালকেই যেতে হবে। তুমি একটি গাড়ির ব্যবস্থা করো। বাহাদুর অবাক হয়ে বলল, বারে বেজ ঝড়দের পদটুকু পুট্টু আউটি গাড়ি ন পাব। বাইরে প্রচন্ড কাদা, বৃষ্টিতে কাদা, গাড়ি পাওয়া যাবে না। নাদিম আনমনা কণ্ঠে বলল, তবুও যেতে হবে বাহাদুর। বাহাদুর কি বুঝলো জানা নেই। আচ্ছা বাবু। নাদিম হঠাৎ সুর তুলল আবার ভীষণ করে। নাদিম আবারও নতুন করে সুর তুলল, ভীষণ করুণ কণ্ঠে গাইল, আমার ধুলোবালি জমা বই, আমার বন্ধুরা সব কই, আমার ভাল লাগে না এই মিথ্যে শহর, রাতের আধারে রই। বাহাদুরের হঠাৎই মন খারাপ হয়ে গেল। নাদিমের কণ্ঠে ভেসে ওঠা কাতরতা যেন আকাশের কান্না এবং বৃষ্টির শব্দ মোলায়েম করল। নাদিম গান থামিয়ে হঠাৎ করে প্রশ্ন করল, ভালোবাসাকে তোমার ভাষায় কি বলে বাহাদুর? হোসপানা। নাদিম উঠে বসলো। হাঙ্গার ঝুলিয়ে রাখা জ্যাকেটটা পরতে মৃদু হাসলো। বাহাদুর অবাক করে দিয়ে বলল, তোমার ভালোবাসার জন্য বাহাদুর? বাহাদুর সহজ সরল গলায় লজ্জারাঙ্গা, পর মুহূর্তে বিস্ময়ে কাতর হয়ে কুঁচকায়। ঢাকা যাচ্ছি বাহাদুর, এখনই যেতে হবে, আমার বন্ধুরা অপেক্ষা করছে। বাড়বে ঝড় বাবু। নাদিম অসাময়িক হাসে। ঝড় বৃষ্টি যাই হোক, আমাকে যেতেই হবে। অস্ট্রেলিয়ায় হাড় কাঁপানো শীত, আবহাওয়ার তাপমাত্রা 4-এর কাছাকাছি, পথঘাট শুভ্র বরফে আচ্ছন্ন। ছোঁয়া বারান্দায় দাঁড়িয়ে আছে, গায়ে তার খয়েরি রঙের হুডি, হাতে পায়ে মোজা, তবুও গায়ে হুডি দিয়ে রেখেছে। বরফে ডুবে আছে যেন চারপাশটা, কিন্তু বিশেষ লাভ হচ্ছে না কোনো কিছুতেই, যেন কোনো ঠান্ডার কম নেই। সাইম গাড়ি থেকে নেমে হাত বাড়ালো মোটা সোয়েটারের আড়ল থেকে। সোয়া উত্তরে মুচকি হাসলো। ঘরে ঢুকে গায়ের মোটা জ্যাকেটের হাত মুছে খুলতে সোফায় বসলো সাইম। একটা খাবারের প্যাকেট এগিয়ে দিতে বলল, উড ইউ লাইক টু ইট গ্রেট চিকেন চিপস অ্যান্ড গ্রিলস সস নাইট? সো হাত বাড়িয়ে প্যাকেটটা নিয়ে হাসি চোখে চাইলো। প্যাকেটটা পাশে রেখে বলল, আমি বাংলাদেশে যাচ্ছি সাইম। উড ইউ লাইক টু গো উইথ মি? সাইম অবাক চোখে চেয়ে রইল। বাংলাদেশ মানে? হঠাৎ করে বাংলাদেশে কেন? কোনো প্ল্যান ছাড়া? চোখ ভুরু কোচকালো। সাইমের সামনে টেবিলে বসে পড়লো, কলা ধরে টেনে এনে আচমকা সাইমকে বিস্ময়ে চোখে চেয়ে রইল। সাইম বিস্ময় হয়ে কয়েক ধাপ বাড়িয়ে মুখ খুলল। সোয়া, এই যে লাইক শাকিব খান, সারাদিন অস্ট্রেলিয়ায় গরুদের মতো প্ল্যানিং বিজনেস রিলস খুঁজো। তুমি বাঙালি না? বাঙালির মতো পরিকল্পনা থাকে না, বাঙালিরা হুট করে সব করে। সাইম বিস্ময় খুঁজে পেল না যেন। হঠাৎ সোয়ার হলো কি? সে বলছেটা কি? এভাবে কথা বলতে তো কখনো দেখেনি। আর ইউ ওকে? অবশ্যই ঠিক আছি। কেন, আমার দেখা কি রাগি মনে হচ্ছে তোমার? তুমি কইতে পারো তাও আমি রাগি। স্যাম স্তব্ধ। এ আবার কেমন ধরনের কথা বলছে? সোয়ার কথা বলার শব্দগুলো শুনে হেসে ফেলল সে। এমন উদ্ভট কথা মসজিদে তোমার মুখ থেকে আগে শুনিনি। তোমার কি জ্বর হয়েছে? ঠিক আছে তুমি? সোয়া সাইমের হাতটা সরিয়ে দিয়ে হাত নিল। ছোট্ট বড় হাসি নিয়ে বলল, আমি ঠিক আছি। আই ওয়াজ ওয়েচিং ইজ ল্যাঙ্গুয়েজ সাইম। আমার ফ্রেন্ডকে চিনো? ওরা সবসময় কথা বলতো। আমার মতো ভীতু নয় ওরা খুব সাহসী। এইটুকু বলে খিলখিল করে হেসে উঠল সোয়া। তারপর হঠাৎ করে দীর্ঘ শ্বাস ফেলে আনমনে হয়ে গেল। স্যাম কোনো উত্তর খুঁজে পেল না। আমি বাংলাদেশে যাব স্যাম, আমাকে যেতেই হবে, ওরা আমার জন্য অপেক্ষা করছে। আই উইল ম্যানেজ অ্যানাদার জব
বাট আই কান্ট গেট অ্যানাদার অপরচুনিটি। আমার জীবন থেকে আমার জীবনের সকল ডিসিশন আমি কনফিউশনের সাথে নিলেও এটা যেন আমার ফিক্সড, আমার যেতেই হবে। আই গো টু এনজয় হার। বাইরে থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। নম্রতা রান্নার কাছে ব্যস্ত। হঠাৎ করে ঝাল খিচুড়ি খেতে ইচ্ছে করেছে। শাশুড়ি মা ঘুমাচ্ছে, কাজের মেয়েকে ভাত ঘুম দিয়েছে। নম্রতার প্রেগনেন্সির পর থেকে হুটহাট বাড়ি চলে আসে আরফান। আজও এলো। নিজের ঘরে নম্রতাকে খুঁজে না পেয়ে খুঁজতে খুঁজতে রান্নাঘরে উকি দিল। বুকে কোমরে অন্য ভেদে রান্না করতে দেখে দরজায় ঠাস করে দাঁড়ালো সে। হালকা একটু কেসে উঠলো। হ্যালো মিসেস নিমপাতা, কি চলছে? হঠাৎ আরফানের ডাকে চমকে উঠল নম্রতা। ভীত মুখে তাকালো। দেখুন, আপনি এখন মানা করবেন না, মানা করলেও আমি শুনবো না। রান্না প্রায় হয়ে গিয়েছে, সারাদিন বসে থাকতে ভালো লাগে না। আরফান হাসলো, কেবিনেট পর পা ঝুলিয়ে বসলো। মানা কেন করব? যা মন চাইবে তাই করবেন, শুধু ভারী কিছু না করলে হলো। সারাদিন শুয়ে বসে থাকলে এমনি শরীর খারাপ হয়, মুড সুইং বেশি হয়। নম্রতার মুখ কালো করে চুলার আঁচ কমালো। আর চোখ আরফানের দিকে তাকালো। আম্মু ফোন দিয়েছিল, বলছিল 2 সপ্তাহের মধ্যে আমায় নিয়ে যাবে, ডেলিভারির আগ পর্যন্ত এখানে। নম্রতার কথা শেষ করার আগে বাদ সাধলো আরফান। অসম্ভব, আমি অনুমতি দিব না। অনুমতি দিবেন না মানে কি? আমি বাবা মায়ের সাথে দেখা করতে যাব না? দেখা করবেন তা তো বলিনি, তবে ওইখানে গিয়ে থাকবেন এটা আমি হতে দিব না। নম্রতা মুখ ফুলিয়ে বলল, আমি যাবই। কেন শুনবো আপনার কথা? আপনার উপহার কই? 2 সপ্তাহ হয়ে যাচ্ছে অথচ উপহারের খোঁজ নেই। নিশ্চয়ই ভুলে বসে আছেন। আরফান কেবিনেট থেকে নেম ফ্রেম খুলল, পানির বোতল বের করতে করতে বলল, ভুলিনি, আর 4 দিন পর পাবেন, আমাদের 3য় বিবাহবার্ষিকীর সকালবেলায়। নম্রতার চোখ বড় বড় করে বলল, 1 উপহারে 3 অ্যাকশন পার করে দিচ্ছেন। এতটা কিপটে আপনি, এজন্যই ডাক্তার বিয়ে করতে চাইনি। আম্মু ঠিকই বলে, ডাক্তাররা তো কিপটে। আরফান হাসলো। পানির বোতল পাশে রেখে নম্রতার পেছনে গা ঘেঁষে দাঁড়ালো। খাবারের ঢাকনা খুলতে খুলতে ফিসফিস করে বলল, বিয়ের রাতে উপহার বিয়ের দিন ছাড়া দেওয়া যায় না। আবার আফসোস করবেন না তো? ডাক্তার বিয়ে করলে জুনিয়র ডাক্তারের ঘরটা তো বাজিয়ে দিতেন। নম্রতা মুখ ফুলিয়ে বলল, যে পুরুষ একটা চিরকুট লিখতে 3 সপ্তাহ লাগায় তাকে আমি খাইয়ে দিই না। আরফান হাসছে। হাসি মুখে বলল, দিবেন না মানে দিবেন না? এটা কোনো কথা নাকি? দিতে বাধ্য, আমি জোর করেও পেতে জানি। রানী নিমপাতা, আপনি দিবেন না বলে যে আমি নিব না তা তো নয়, আমি নিয়েই ছাড়বো আমার অধিকারটা। তখন মাঝরাত। অভিমানী কিশোরীর মতোই মুখ ভার করে রেখেছে আশার আকাশ। চারপাশে চাঁদ তারাহীন আকাশে শীতলতা ছুঁয়ে যাচ্ছে। একজোড়া মানবী ঝিরঝির বাতাসে ওপর মানবীদের মতোই উড়ছে। ছড়িয়ে রাখা শাড়ির আঁচল, ছাদের বাটাতনে ছড়িয়ে আছে ভেজা বেলি ফুল। বারান্দায় জ্বালিয়ে রাখা হয়েছে হারকেন। আলো এসে পড়েছে শীতল পাটির এক অংশে। মৃদু হলদে আলোয় কি ভীষণ মায়াবী দেখাচ্ছে প্রিয়তমার মুখ। আরফান এক হাতে ভর করে নির্বিশেষে চেয়ে রইল নম্রতার চোখে। নিকষ অন্ধকারে ডুবে বেরিয়েছে প্রিয়তমার অপ্রকাশিত সুপ্ত সৌন্দর্য। নম্রতা আরফানের দিকে আরফানকে স্থির চেয়ে থাকতে দেখে ঘাড় ফিরিয়ে তাকালো। আকাশে বিকট বিদ্যুৎ চমকালো। নম্রতা চমকে গিয়ে চোখ কুঁচকে বন্ধ করে আবার পিটপিট করে তাকালো। চোখ ভর্তি হাসি নিয়ে বলল, কি দেখছেন? আরফান উত্তর দেওয়ার আগেই ঝুম বৃষ্টি ছাদে বিস্তৃত হলো। দুবাহু মেলিয়ে ঘাড় ফিরিয়ে তাকালো আকাশ পানে। বৃষ্টির তোড়ে বদ্ধ চোখের পাতায় যেন শীতল পট্টিটা ডুবে যাচ্ছে ঠান্ডা শীতল ভাবে। কিছুক্ষণের মধ্যেই পানি জমলো ছাদে। নম্রতা ছড়িয়ে দাঁড়ালো, লম্বা চুল এলোমেলো ভাবে নামলো। আরফান নম্রতার দিকে চেয়ে থাকতে ডান হাত বাড়িয়ে দিল তাতে। নম্রতা এবার চোখ পিটপিট করে তাকালো। শীতের কপাপে খিলখিল করে হাসলো। আরফানের কানের কাছে সে মৃদু কণ্ঠে বলল, আজকের এই দিনে প্রথম চিঠি পেয়েছিলাম আমি। আজকের এই দিনটি হাত ভর্তি খুশি নিয়ে আমার নামে বধূ সেজেছিলে তুমি। আমার জীবনের সবচেয়ে বড় খুশি হওয়ার জন্য ধন্যবাদ রানী। মহারানীকে বিবাহবার্ষিকীর প্রথম প্রহরের শুভেচ্ছা। নম্রতা থমকে গেল। চোখ ফিরে অন্ধকারে ঢাকা আবছা চেহারার দিকে তাকালো। আকাশের প্রথম চিঠি রেখা যেন দেখা দিল তার মনে। আজকের প্রথম চিঠি। বিয়ে হলো তো সেই একই দিনে, একই অসাধারণ। এত কেন
এতদিন কেন এত কিছু প্রকাশ করেনি আরফান? আজ কেন চমকে দিয়ে বলল? নম্রতার ধারণা আরফানের কাছে চমকের ঝুলি আছে। হঠাৎ অপ্রত্যাশিত কিছু দিয়ে তাকে চমকে দেয়। ঘুমের মাঝে কানে সুরসুরি পেল নম্রতা। প্রথম দফে আবারও বেজে উঠল কিছু একটা। চোখ বুঝলে কান চুলকালো। দ্বিতীয়বারের মতো একই কাণ্ড করে পিটপিট করে তাকালো। মুখের ওপর ফর্মাল পোশাকে আরফান ঝুঁকিয়ে থাকতে দেখে পাশ ফিরতে বিরক্ত হলো। জ্বালাচ্ছেন কেন ডাক্তার? আরফান মৃদু এসে বলল, ডাক্তার যে তাই। অনেক ঘুমিয়েছেন, এখন উঠুন, আমি হসপিটালে যাচ্ছি। যাওয়ার আগে প্রেশার চেক করব। খাওয়া দাওয়া শেষ? আদা চা খাবেন? টেবিলের ওপর পানি জার রাখা আছে। আধ ঘন্টা পর পর পানি খাবেন। আজ গোসলের প্রয়োজন নেই, কাল বৃষ্টিতে ভিজেছেন, জ্বর হতে পারে। আপনার কিন্তু মেডিসিন অ্যালাউ না। জ্বর ফিল হলে আমাকে জানাবেন। নম্রতা কম্বল মুখে চেপে রইল। ডাক্তার বড় হলে এই এক সমস্যা, সবসময় ডাক্তারই শুরু করে দেয়। বাসায় সব ডাক্তার ফাক্তার চলবে না। আমাকে ঘুমোতে দিন, আমি ঘুমোবো। আরফান বুরকুচকে তাকালো, দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা আপনি তো ঘুমোতেই থাকুন, আপনার উপহার তাহলে ক্যান্সেল। নম্রতা লাফিয়ে উঠে বসলো। আরফান হাত ভাঁজ করে ভুরু উঁচিয়ে চেয়ে আছে। নম্রতার চোখে মুখে তার চেয়ে বলল, আমার উপহার কোথায়? আরফান চামড়ার ব্যাগটা হাতে তুলে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, উপহার ক্যান্সেল? নম্রতা আর্তনাদ করে উঠে বলল, মানে কি? আরফান হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে যেতে যেতে বাচ্চাদের মতো জেদ করলো পানিশমেন্ট। নম্রতার মন যেন খারাপ হয়ে গেল। কিছুক্ষণ মুখ ফুলিয়ে বসে থেকে দৌড়ে গেল বারান্দায়। ডাক বক্স তন্ন তন্ন করে খুঁজে কোনো চিঠি পাওয়া গেল না। বারান্দায় থাকা ফুলের টব ডাক বক্সের পেছনে জায়গা খুঁজে হতাশে বসে পড়ল দোতাল। আরফান তবে সত্যি উপহার রেখে যায়নি। নম্রতার মন খারাপ ভাব যেন তরতর করে বাড়তে লাগলো। ঠিক সেই সময় বারান্দার দরজায় সে এক যুবতী কাজের মেয়ে নম্রতার দিকে বাদামি এক খাম এগিয়ে দিল। ছোটভাবে আপনার নামে চিঠি আসছে। নম্রতা ভুরু কুঁচকে চিঠি দিকে তাকালো। এই বাড়িতে শুরু থেকে কনিষ্ঠ পুত্রবধূর দৃষ্টি দেখা হয় তাকে। কোন অনুষ্ঠান উৎসব বধূ উপহার হিসেবে বারবার দুটোই উপহার কেন তার? এই নম্রতা একটির ওপর একটি পাঠানো হয়ে যায় যশোর থাকা স্নিগ্ধার কাছে। প্রথমের ব্যাপারটা বুঝতে না পারলেও পরে বুঝতে পারে। নিহালের মৃত্যুর পর থেকে বিয়ের পিড়িতে বসানো হয়নি স্নিগ্ধাকে। নিজে নিহালের নামের সাথে জড়িয়ে নিয়েছে, আর তাতেই যেন স্বাচ্ছন্দ্য বোধ করে স্নিগ্ধা। ছোট একটা বাচ্চা দত্তক নিয়ে যশোরের একটি ছোট ফ্ল্যাটে সংসার গড়ে তুলেছে সে। যশোরের কলেজে অধ্যাপনা করছে, আর এভাবেই চলছে তার দিন। নম্রতা হাত বাড়িয়ে চিঠিটা নিয়ে উল্টা পাটে দেখলো। ঠোঁট উল্টে বলল, এটা কি তোমার নিষ্প্রভ ভাইয়া দিয়েছে? যুবতী মেয়েটি মাথা নাড়ে, না ছোট ভাবি, চিঠি তো পিয়ন দিয়া গেছে সকালে। নম্রতা অবাক হলো। সত্যি সত্যি পিয়ন দিয়ে গেছে চিঠি? কি আশ্চর্য! নম্রতাকে কে চিঠি পাঠাবে? নম্রতা যুবতী মেয়েটিকে যেতে বলে কৌতূহল নিয়ে চিঠির দিকে তাকালো। রেজিস্টার করা চিঠি, প্রেরকের নাম ঠিকানা নেই। নম্রতা দম আটকে খাম খুলল। ভেতর থেকে নীল চিরকুট নামের খামটি বেরিয়ে এলো। চোখ বড় বড় হয়ে গেল নম্রতার। মনটা ভীষণ খুশিতে নেচে উঠল হঠাৎ। নিশ্চয়ই সে উপহার পাঠিয়েছে আরফান, কিন্তু ডাক বক্সে না রেখে কিভাবে পাঠালো কেন? হাজারটা প্রশ্ন নীরার মনে যেন খুচরা মেরে ধরল। 6 বন্ধুর প্রেমবন্ধী ঝলমলে ছবি আরো ছোট চিরকুটে দেখে সব কেমন এলোমেলো হয়ে গেল নম্রতার। কি হচ্ছে বুঝতে পারল না সে। স্থির হয়ে বসে রইল। ছবির পিঠে গায়ে লাগানো আরেকটা চিঠি পেয়ে যেন ভুরু কুচকালো নম্রতা। নীল কাগজের মাঝ বরাবর মাঝারি আকারের চিঠি। পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্যের মধ্যে একটি দৃশ্য হলো আনন্দ অশ্রু। আপনি কি চিঠিটা পেয়ে আনন্দে হাউমাউ করে কাঁদবেন নম্রতা, যখন জানবেন আপনার খুব প্রিয় মানুষগুলো টিএসসির 15 একটি চায়ের স্টলে দীর্ঘ অপেক্ষা বসে আছে? অপেক্ষার প্রহরগুলো আপনাকে খুঁজছে, আপনাকে ভাবছে। তবে কি ভীষণ আনন্দে আপনার বুকে ঝাঁপিয়ে পড়বেন আপনি আমার বুকে। এই চিরকুটটাকে হাসি মুখে গ্রহণ করবেন। নম্রতা শক্ত হয়ে বসে রইল। এসবের মানে কি? বন্ধুরা টিএসসিতে অপেক্ষা করছে মানে কি? নাদিম, রঞ্জন, নীরা, ওরা সত্যি এসেছে? এসব কি আদৌ সম্ভব? নম্রতার মস্তিষ্ক বিশ্বাস করতে চাইছে না
কোমল মনটা থরথর করে কাঁপছে, সেই সাথে কাঁপছে গোটা শরীর। নম্রতা এক ছুটে ঘরে গেল। আরফানের নাম্বারে ডায়াল করতেই উত্তেজনায় ধুকপুক করতে লাগলো তার বুক। আরফান ফোন ধরে বলল, বাসার বাইরে রিক্সা অপেক্ষা করছে নম্রতা আর টিএসিতে বন্ধুরা, জলদি করুন নাকি উপহারটা পছন্দ হচ্ছে না। নম্রতা বিস্ময়ে এক হাতে মুখ চেপে ধরে, টলমল জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। উত্তেজনায় আটকে গেল কথা। বউ কৈশোরতে রুদ্ধ হয়ে বলল, ওরা ওরা সত্যি? আরফান হেসে বলল, এবার অস্পষ্ট কণ্ঠে বলল, ভালোবাসি নম্রতা, আগে কখনো বলা হয়নি বোধহয়, আজ বলছি ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি। নম্রতা ডুকরে কেঁদে উঠল। এবার আরফান হাসছে। নম্রতা হাউমাউ করে কাঁদায় রুদ্র কণ্ঠে বলল, আমি আপনাকে একদম ভালোবাসি না ডাক্তার, একদম না। নম্রতা হাউমাউ করে কান্দায় দোতলা থেকে ছুটে এলেন শাশুড়ি মা। বিষণ্ণ ও উদ্বেগ হলেন, কাঁদছো কেন মা? মুড সুইং হচ্ছে? শরীর খারাপ লাগছে? বাবাকে মনে পড়ছে আম্মু? নম্রতা ফোনটা বিছানায় ফেলে দুহাতে মুখ ডেকে ফুপিয়ে উঠল রুদ্র কণ্ঠে, তোমার ছেলেকে আমি একদমই ভালোবাসি না মা। ভদ্রমহিলা ব্যাপারটা বুঝতে না পেরে অবাক হতে চললেন। বিছানা থেকে ফোন তুলে নিয়ে লাউডস্পিকারে দিয়ে ওপাশ থেকে হাসির শব্দ ভেসে এলো কানে। আরফান হাসছে। ভদ্রমহিলা গম্ভীর কণ্ঠে বললেন, কি ব্যাপার নিষ্প্রভ, তুমি আমার বৌমাকে কি বলেছ? তোমার বৌমাকে আমি প্রচণ্ড ভালোবাসি মা। ছেলের কথা হেসে ফেলেন ভদ্রমহিলা। লোকটা নম্রতার হাতে ধরিয়ে দিয়ে মাথা আলতো বুলিয়ে বেরিয়ে গেলেন। ওপাশ থেকে উচ্ছ্বাস ভরা কণ্ঠ আসলো, ভালোবাসি ভালোবাসি নিম পাতা নীল চিরকুটের বেশি ভালোবাসি, শ্যামলতা একটু একটু ভালোবাসি কম, তবে সব কিছুর থেকে ভালোবাসি শ্যামলতাকে, শ্যামলতা থেকে সব কিছুকে একটু কম ভালোবাসি। ভরার দুপুর, সূর্যের প্রতাপ নেই, রাতে বৃষ্টি হয়, এখনো কাদামাখা জল। নাদিম চিরপরিচিত চায়ের স্টলে বসে আছে, গায়ে চেক শার্ট, কোলের ওপর রাখা গিটার। নাদিম আগ্রহ নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। আজ 3 বছর পর ঢাকায় ফিরেছে সে। চিরপরিচিত জায়গায় আজও একই রকমের, কোনো পরিবর্তন নেই। পরিবর্তন থাকলেও সেই সূক্ষ্ম পরিবর্তন নাদিম ধরতে পারছে না। নাদিম ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে রাস্তার বাঁকে চিরচেনা একজনকে চোখে পড়ল। নাদিম চায়ের চুমুক থেমে গেল। চায়ের কাপে মুখ স্থির রেখে বাঁকে তাকালো, চেহারাটা স্পষ্ট হয়ে দাঁড়িয়ে পড়লো নাদিমও। দুজনের ঠোঁটে বিস্তার, ধীরে ধীরে ছুটন্ত ঘোড়ার মতো ছুটে এলো দুজনই। কয়েক সেকেন্ডের মধ্যে আলিঙ্গনে 3 বছরের দূরত্ব খুঁচিয়ে নিল একইভাবে। 1 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি বাল, এত দেরি করলি কেন? রাস্তায় কোনো সুন্দরী মাইয়া দেখে আটকায় পড়ছিলি নাকি মামা? এখনই ভালো হইতে পারলি না, আফসোস। রঞ্জন হেসে ফেলল। নাদিমের পিঠে কিল বসিয়ে দিল। নিজেদের মধ্যে গুণ আমাদের ওপর ঝাড়ছিস। 1 ঘন্টা যাবত এখানে বসে আছি, মশা মারতেছি। তুই বললে আর আমি বিশ্বাস করলাম। আমি তোকে খুব ভালো করে চিনি। গত 1 ঘন্টায় এই রাস্তায় কয়েকটা মেয়ে গিয়েছে, তার সিসিটিভি ফুটেজ থেকে ভালো করেই বলতে পারবি তুই, কোনো সন্দেহ নেই। কোনটা পছন্দ হয়েছে মামা? নাদিম উত্তর না দিতেই অন্তু বাইকে এসে থামলো। বাইকে থামতেই একরকম লাফিয়ে নেমে পড়লো অন্তু। নাদিম রঞ্জন এক প্রকার ঝাঁপিয়ে পড়লো তার ওপর। সবার মুখের ওপর উপচে পড়া হাসি, অথচ হাসছে তারা। সবার শরীরে কম্পিয়মান উত্তেজনা। অন্তুকে ছেড়ে নীরার দিকে ভুরু কোচকে তাকালো নাদিম। নীরার বেনি ধরে রাখা চুল টেনে দিয়ে বলল, কয় প্যাকেট আটা ময়দা মাখছি, সত্যি করে ক। ভূতি, ময়দার যন্ত্রণায় তোরে তো দেখাই যাইতেছে না রে। নীরা চোখ গরম করে তাকালো। অন্তু নীরার মাথায় একটা চাটি মেরে বলল, কমপক্ষে 3-4টা তো লাগাইছি, জামাইয়ের টাকা ধ্বংস করে ফেললি, ফাজিল মাইয়া। অন্থের কথায় হু করে হেসে উঠলো সবাই। নীরা কোমরে হাত রেখে চোখ নাক কুচকিয়ে রঞ্জন নীরাকে এক হাতে আলতো করে জড়িয়ে ধরে বলল, বেচারিকে সহজ সরল পেয়ে ভেবে জ্বালাচ্ছিস কেন তোরা? না হয় 2-3 ব্যাগ লাগাইছে, 10-15 ব্যাগ তো ক্রস করে নাই। নীরা এইটুকু কথাই যেন কান ঠিস করে নিল। নিশ্চিন্তে আটা ময়দা লাগিয়ে যা, সমস্যা নেই। নীরা চেঁচিয়ে উঠল, রঞ্জন তুইও? অন্তু নাদিমের হাসিতে গড়াগড়ি খেতে লাগলো। নীরা একে একে 3 জনের দিকে রাগি চোখ নিক্ষেপ করলো। কিছু বলে এদের লাভ নেই, এরা এই জাতিরই, জানে সে। হারামিগুলো। এত আনন্দ, এত আনন্দ, এত আনন্দ, কান্না ছাড়া আর কিছু যেন প্রকাশ করতে পারছে না তারা।
নম্রতা তাদের দেখে বাকরুদ্ধ হয়ে গেল। অন্তু নাদিম হাসিতে গড়াগড়ি খেলো। নীরা একে অপরে তিনজনের দিকে তাকিয়ে রয়েছিল। এই সময় রিক্সা থেকে নেমে এসেছে নম্রতা। চেঁচিয়ে উঠে সে। নম্রতাকে দেখে টলমল চোখে তাকালো নীরা। নম্রতা সেখানে মুখ চেপে দাঁড়িয়ে রয়। হারামি, তোর এখন আমাকে সরি বলিস নাই। বিয়ান হওয়ার চিন্তা বাদ দে, আমি তোরে মেয়েটে দিব না। নীরা কাঁদতে কাঁদতে হেসে ফেলল। রঞ্জন, নাদিম, অন্তু এগিয়ে এলো এবার। রঞ্জন মন খারাপ ভাব নিয়ে বলল, কলিজা, তুই আমার সাথে সাক্ষাৎ না করে এই মহিলার জন্য কেঁদে ভাসিয়ে দিলি, এটা তো ঠিক না। আমি কষ্ট পেয়েছি। তৎক্ষণাৎ হেসে ফেলল নম্রতা। রঞ্জনের পেটে শক্ত করে ঘুষি দিয়ে বলল, এখন কলিজা জাফট। রঞ্জন পেট চেপে বলল, আরফান ভাই কি তোরে লোহা টোহা খাওয়ায় না কিরে নমু? এক ঘুষিতে কলিজা বের করে দিছস, অত্যাচারী মহিলা। এরপর দৃষ্টিপট এলো নীলডাঙ্গা আধুনিক এক টাইলসের গাড়ি। আশেপাশে কাদা ছিটিয়ে ঘেঁষে দাঁড়ালো। ড্রাইভার ছুটে এসে দরজা খুলে দিতে বেরিয়ে এলো ছোঁয়া। গায়ে তার জিন্স আর নীল কুর্তি। গাড়ি থেকে নেমে বেরিয়ে এসে বন্ধুদের দিকে কয়েক সেকেন্ড থমকে দাঁড়িয়ে রইল ছোঁয়া। বন্ধুরা ঘাড় ফিরিয়ে চেয়ে আছে, সবার ঠোঁটে হাসি। ছোঁয়া ধীর সুস্থে কয়েক পা এগিয়ে যেতেই বিস্তার হাসলো নাদিম। ঘাড় কাত করে বলল, চেনা চেনা লাগে, এটা আমাদের ইংরেজ বলদ না? ছোঁয়া হাসলো। নাদিমকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আয় আয়। ছোঁয়া নাদিমের কাছাকাছি এসে দাঁড়াতেই আচমকা ফুপিয়ে উঠল। তারপর ঢলে পড়লো নাদিমের বুকে। রুদ্র কণ্ঠে বলল, আই মিস ইউ সো মাচ গাইজ। হতবাক নাদিম চূড়ান্ত বিরক্তি নিয়ে বলল, মিস করছিস ভালো কথা, কিন্তু কাইন্দা কাইটা আবার শার্ট নষ্ট করার মানে কি? বিয়ার দিনও তুই আমার পাঞ্জাবি নষ্ট করছিস, হারামি। এই দূরে যায় খাড়া, হাড় মাংস দলাবাইকা যাইতেছে ইংরেজদের বাচ্চা। সোয়ার রাগান্বিত চোখে চেয়ে সরে দাঁড়ালো। রাগ নিয়ে বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, তোর কথার প্যাটার্ন শুনলে কেন জানি বমি পেয়ে যাবে। নাদিম ডোন্ট কেয়ার নিয়ে বলল, তো তুই হুনস কেন? কান বন্ধ করে রাখ। ইংরেজ বলদ গো, কানের প্রয়োজন নাই। ওরা কান থাকলে বলদ, না থাকলেও বলদ। তখন বিকেল। সারাদিন ইউনিভার্সিটি জুড়ে হই হুল্লোড় করে আগের মতোই সিএনজি ধরে রমনার পার্কে গিয়ে বসলো তারা। লোকেশন পারে শান বাঁধানো বেঞ্চে বসে আছে নাদিম। আজ বেঞ্চ ভেজা। অন্তু আর রঞ্জন কাগজে জোগাড় করে তার উপর বসেছে। বাকিরা ওইখানে বসে দাঁড়িয়ে, সবার হাতে বাদামের ঠোঙা। অন্তু ভীষণ আয়াস করে বাদাম চিবোতে চিবোতে বলে, মৌসির খবর জানিস নাদিম? নাদিম খোসা সহ বাদাম খাওয়ায় ছুঁড়ে মেরে মুখে লুফে নিতে নিতে বলে, আমার জানার কথা নাকি? অন্তু অবাক হয়ে বলে, একসময় তোর হাফ প্রেমিকা ছিল সে। তার কথা জানা নয় তোর? তুই চাইলে আমি খবর নিতে পারি। কি খাবি বল? আমার টেহা বেশি হয় নাই। সুখে থাকতে ভূতেও কিলাই নাই যে ওই মেয়ার লেগা তোরে আমি টাকা খাওয়ামো। মেয়েটা ভীষণ পছন্দ করে তোকে, আমি ড্যাম শিওর। এখনো প্রচন্ড পছন্দ করে সে মেয়ে তোকে। নাদিম কয়েক সেকেন্ড চুপ থেকে ভাবলেশীন কণ্ঠে বলল, গুড, আমাকে পছন্দ করার জন্য তাকে ধন্যবাদ। এখন এসব আজাইরা পেশাল বন্ধ কর। অন্তু হতাশ কণ্ঠে বলল, অন্যের অনুভূতি গুরুত্ব দিতে শেখ। মেয়েটা কিন্তু গুরুতর মারাত্মক সুন্দর ছিল। নাদিম বাদাম খাওয়ার মনোযোগ দিল। তো এত রং লাগাইলে তো সুন্দর লাগবই, তোরও লাগবো। আমার রং লাগে না, আমার এসব দরকারও নাই। অত দুঃখ কষ্ট বইলেও এখন লাভ নাই, চুপ থাক। রং তো লাগাইছিলই বন্ধু, কিন্তু তুই তো পাত্তা দিলি না। আমরা একমাত্র প্রেমটা নির্দয়ের মতোই বানচাল করে দিয়েছিস তুই, তোর বোন। এইটুকু বলে শক্ত এক কিল পড়লো অন্তুর পিঠে। নাদিম দ্বিধায় লাথি দিয়ে বলল, শালা আসলেই চরিত্রহীন। বই রেখা অন্য মায়ের দিকে নজর দেশ। নীরা কুটিল দৃষ্টিতে চেয়ে রইল। আরও একটা দে, বিয়াদব মানুষ। অন্তু পিঠে হাত বুলাতে বুলাতে বলল, নীরুর বাচ্চা, তোরে যদি একটা তুই লাসা না মারি, আমার নাম অন্তু না। নাদিম বাদামের খোসা ছুটতে ছুটতে গিটার হাতে তুলে টুংটাং সুর বাজালো। বন্ধুদের চোখের সামনে জীবন্ত হয়ে উঠল পুরনো বিকালের স্মৃতি। কণ্ঠে গিয়ে উঠল সেই পুরনো এক গান। আজ এই বৃষ্টি কান্না দেখে মনে পড়ল তোমায়, অশ্রু ভরা দুটি চোখে। তুমি ব্যথার কাজল মেখে লুকিয়ে ওই মুখে।
পুরনো স্মৃতি। রাউন্ড শেষে সন্ধ্যার কিছু আগে চেম্বারে ফিরল আরফান। 5টা থেকে রুগী দেখার সময়। প্রথম রোগী চেম্বারে ঢোকার 5 মিনিট পরে দরজায় টোকা দিল সাইদ। বিষয় বিনিময় কণ্ঠে বলল, আপনার নামে একটি পার্সেল আসছে স্যার। আরফান অবাক হয়ে তাকালো। পার্সেল মানে? তার তো কোনো পার্সেল আসার কথা নাই। আসলে হাসপাতালের ঠিকানায় কে পার্সেল পাঠাবে? আরফান ইশারায় পার্সেল টেবিলের উপর রাখা হলো। সাইজ দেখে বেশ বোঝা গেল বেশ ভারী কিছু। আরফান রোগী দেখায় মনোযোগী হতে পারছে না। চোখ দুটো বারবার পার্সেলের দিকে ছুটে যাচ্ছে। মাথা ঘুরছে একটি প্রশ্ন, কি আছে পার্সেলে? কে পাঠালো এই পার্সেল? পার্সেলের ভেতর একটা বই, যেখানে কোনো বই নেই, গ্রন্থকারের সেই স্মৃতিজড়িত দর্শনের বই। আরফান বিস্ময়ে স্তব্ধ হয়ে চেয়ে রইল দর্শনের সেই বইয়ের দিকে। অভ্যাসবত বইয়ের মোলাটের দিকে তাকাতে বেরিয়ে এলো ছোট নীল চিরকুট। কিশোরী বয়সের প্রথম চিরকুটের সাক্ষী হয়েছিল এই বই। নিজ দায়িত্বে মুড়িয়ে দিয়েছিল নীল চিরকুটের শতগোপন নির্লজ্জ কথা। আজ বইটি আবারও সেই দায়িত্ব ফিরিয়ে দিচ্ছি। আমার জীবন্ত চিরকুটকে আমার নির্লজ্জ আবদারে মুড়িয়ে দিয়ে পুরো পৃথিবী ঢেকে রাখার দায়িত্ব দিচ্ছি। আমার জীবন্ত নীল চিরকুট হওয়ার জন্য ধন্যবাদ ডাক্তার সাহেব। কিশোরী বয়সে আমার হয়েছিলেন, বৃদ্ধ পর্যন্ত আমার ব্যক্তিগত নীল চিরকুট হয়ে থাকবেন প্লিজ। আমি কিন্তু আপনাকে ভালোবাসি না, একটুও না। শুধু জীবন্ত নীল চিরকুট ছাড়া নিঃশ্বাস ফেলতে পারি না। দম বন্ধ লাগে, মৃত্যু অবধারিত মনে হয়। এই যা ইতি নীল চিরকুটের শ্যামলতা। এই পর্যন্তই ছিল নীল চিরকুট উপন্যাসটি। বন্ধুত্বের এক যুগলধারী উপন্যাস বলা চলে। বন্ধুত্বের আমার পড়া উপন্যাসগুলোর মধ্যে এর থেকে সেরা কোনো উপন্যাস মনে হয় হবে না। আর সবশেষে আরফানের মতো একজন হাজব্যান্ড পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, যে কিনা স্কুল কলেজের বন্ধুত্বগুলিকে আবার একখানে করার মতো এমন হাজব্যান্ড পাওয়া যায় না। তারা চায় না বউরা কখনো হচ্ছে তার অন্তত পক্ষে ছেলে ফ্রেন্ডের সাথে কথা বলা তো পছন্দই করে না, আর মেয়ে ফ্রেন্ডগুলোর সাথে তো আরোই কথা হয় না। ধন্যবাদ যারা প্রথম থেকে নীল চিরকুটের সাথে ছিলেন।